বৃন্দাবন জঙ্গলের কোল ঘেঁষে যে এই ছোট্ট নদীটি বয়ে চলেছে, এই নদীটির নাম হলো ইচ্ছে নদী। এই নদীর টলমল স্বচ্ছ জলের নিচে আছে বিশাল এক জলরাজ্য। সেই রাজ্যে ছিল জলপরী ও তার একমাত্র কন্যা জলকুমারী। ছোট্ট জলকুমারীর ছিল সব বিষয়ে আগ্রহ। সে সব সময় ছোটখাটো বিষয়ে জানার চেষ্টা করত। কি ব্যাপার, আমার ছোট্ট মেয়েটা আবার কি এত ভাবছে? আচ্ছা মা, এই বনের পাখিরা এত চুপচাপ কেন? মনে হয় সবার অনেক কষ্ট। আমি এতে সম্পর্কে জানতে চাই মা। না মা, পাখিরা ভালো হয় না। তোর সব বিষয় এত জানতে হবে না। না মা না, এদের মনে কি এত কষ্ট আমি জানতে চাই। তুমি আমাকে পাখিদের বনে যেতে দাও মা, আমাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোকে একটা ছোট্ট প্রজাপতি বানিয়ে দিচ্ছি। তবে মনে রাখিস, কদিন থেকে আবার জলরাজ্যে চলে আসবি, নয়তো আবার বিপদ হয়ে যাবে। জলপরী তার ছোট্ট কন্যা জলকুমারীকে একটা ছোট্ট প্রজাপতি বানিয়ে দেয়, আর জলকুমারী প্রজাপতি রূপে পাখিদের বনে এসে ঘুরতে থাকে। এ কি রে মা, তুই আবার পড়া বাদ দিয়ে এখানে এলি কেন শুনি? তোর কি খিদে পেয়েছে? খেতে দেবো কিছু? না মা, আমি এখন খেতে পাইনি। আচ্ছা মা, আমরা তো কতদিন থেকে মাছের বাড়িতে যাই না। চলো না মা, আমরা মাছের বাড়িতে বেড়াতে যাই। চুপ কর মা, চুপ কর। এই কথা আর ভুলেও বলবি না। তুই জানিস না, আমাদের রাজা ঈগল অন্যদের বনে যাওয়া একদম পছন্দ করে না। তাই এসব কথা মাথায় না এনে পড়তে বস যা। আমাদের এখানে সব সবাই কত সুন্দর ঘুরতে যায়, আর আমরা কোথাও যেতে পারি না। থাকতে ইচ্ছে করে না রে বনে। আমার নিজেরও তো খারাপ লাগে রে মা। আমার একমাত্র বোনটার বাড়িতে আমি কোনোদিনও যাই না, কোনো সম্পর্কই নেই। সখীর মতো বাকি পাখিদেরও মনে ছিল কষ্ট, কারণ তাদের সবার ছিল এক অত্যাচারী রাজা ঈগল। ঈগল পাখিদের অন্যান্য বনে কিছুতেই যেতে দিত না। যদি কোনো পাখি অন্য বনে যেত বা ব্যবসায়িক সম্পর্ক রাখতো, তাহলে রাজা ঈগল তাকে কঠিন শাস্তি দিত। দেখুন তো, আমাদের বাগানের ফুলগুলো কত সুন্দর ফুটেছে। মনে হচ্ছে ফুলগুলো আমাদের দেখে হাসছে। ঠিক বলেছিস পারুল, আমাদের গোলাপ বাগানের গোলাপগুলো অনেক সুন্দর ফুটেছে। কিন্তু কি আর করার, এগুলো তো আর বিক্রি করতে পারবো না। আর এ বনের পাখিরা তো ফুল কিনতেও চায় না। তাতে কি হয়েছে টুনটুন? এই দেখ, একটা প্রজাপতি আমাদের বাগানে এসেছে। এসো প্রজাপতি এসো, তোমরা সুবাস নিয়ে যাও। তুমি তো দেখছি আমাদের ফুলগুলোর মতো সুন্দর। ধন্যবাদ পাখি, তোমরাও ভীষণ সুন্দর। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? জানো, এ বনে আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ প্রজাপতি, অবশ্যই। আচ্ছা বন্ধু, তোমরা এই ফুলগুলো বাইরে বিক্রি করতে পারবে না কেন? কারণ আমাদের বনের রাজা ভীষণ অত্যাচারী। রাজামশাই আমাদের সব ফসল নিজে কম দামে কিনে নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করে দেয়। জানো, আমরা কেউ এই বন ছেড়ে বাইরে যেতে পারি না। তুমি বুঝি এই বনে নতুন এসেছো, তাই এসব জানো না? হ্যাঁ নতুন এসেছি, তবে তোমাদের রাজা অনেক লোভী। প্রজাপতি রূপে জলকুমারী এভাবেই পাখির ছানাদের সাথে গল্প করতে থাকে, আর তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। রাজা মশাই, আমাকে ছেড়ে দিন। রাজা মশাই, আমাকে ছেড়ে দিন। আমি ভুল করেছি, এমন ভুল আমার আর কখনো হবে না। রাজা মশাই, ছেড়ে দিন আমাকে। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। তুই আবার আমার কাছে ক্ষমা চাইছিস? তোর সাহস কত বড়! আমার চোখে ফাঁকি দিয়ে সবজি বেশি দামে অন্য বনে বিক্রি করতে গিয়েছিস। আমি এমন ভুল আর কখনো করবো না রাজা মশাই। আসলে ঋণের ভার বেশি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে এমনটা করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন রাজা মশাই, ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তোকে ক্ষমা করে দিব, তবে একটা শর্তে। তোর এবারের যত ফসল আছে সব আমাকে একদম ফ্রিতে দিতে হবে। যদি না দিস, তাহলে তোকে আগামী 5 দিনের মধ্যে এ বন ছেড়ে চলে যেতে হবে। ঈগলের কথায় কালো আরো চিন্তায় পড়ে যায়, আর নিজের বাড়িঘর বাঁচানোর জন্য কালো কাক ঈগলের শর্তে রাজি হয়ে যায়, আর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে থাকে। এ কি কালু দাদা, তুমি এভাবে কাঁদছো কেন? কি আর বলবো দুঃখের কথা রে সুখী দিদি। কালো সুখী আর টুনিকে সবটা খুলে বলে।
সত্যি এই রাজা ইগল বড্ড বার বেড়েছে। আমরা এত কষ্ট করে ফসল ফলাই দুটো বেশি টাকার জন্য, আর আমাদের কিনা সস্তা দামে সবই রাজাকে দিয়ে দিতে হয়। তুই চিন্তা করিস না টুনি, এই রাজা ইগল ঠিক তার পাপের শাস্তি একদিন পাবে। আমাদের কষ্ট দিয়েও কিছুতেই সুখী হতে পারবে না। চল এখন কাজে যাই। কালু দাদা, তুমি চিন্তা করো না। আমি হলাম রাজা ঈগল। আমার টাকা পয়সা থাকবে না তো কার থাকবে? আমার আরো সম্পদ চাই, আরো সম্পদ। আমি সম্পদের পাহাড় গড়ে তুলবো। রাজা মশাই, আপনার সাথে বাইরে একজন পাখি দেখা করতে চায়। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ও তুই বল, কেন এসেছিস আমার কাছে? আসলে রাজা মশাই, আমার মেয়েটা ভীষণ অসুস্থ। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, নয়তো যে আমি ওর চিকিৎসা শুরু করতে পারছি না। বারে, আমি দান করতে বসেছি নাকি? তোর সাহস হয় কি করে আমার কাছে সাহায্য চাওয়ার? চলে যা এখান থেকে। টিয়া অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু ঈগল কোনো সাহায্য করে না। এতে টিয়া কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে, আর এই সব কিছু প্রজাপতি রূপে জলকুমারী দেখতে থাকে। না, আমার সময় হয়েছে মায়ের কাছে ফিরে যাওয়ার। এবার মাকে গিয়ে সবটা বলতে হবে। প্রজাপতি নদীর পাড়ে এসে নিজের রূপ পরিবর্তন করে মায়ের কাছে চলে যায়। এই তো আমার মেয়ে এসে গেছে। এবার বল মা, পাখি রাজ্যে গিয়ে কি কি দেখে এলি? না, পাখিরা অনেক কষ্ট থাকে মা। ওদের রাজা ঈগল খুবই দুষ্ট আর লোভী। তুমি ওকে শাস্তি দাও মা, শাস্তি দাও। কাঁদে না মা, কাঁদে না। আমি ঠিক ওই লোভী রাজাকে উচিত শিক্ষা দিব। তুই শুধু দেখতে থাক। জলপরি প্রতিজ্ঞা করে রাজা ঈগলকে উচিত শিক্ষা দিবে। এভাবেই রাত হয়ে যায়। জলপরি মিষ্টি কুমড়া রূপে গড়িয়ে গড়িয়ে রাজা ঈগলের ঘরে চলে যায়। এই কে রে, কে? এ কি আমার ঘরে? এটা কি সোনার মিষ্টি কুমড়া? ও মা গো, চাঁদ দেখি আমার ঘরে এসে হাজির হয়েছে। এই মিষ্টি কুমড়া যদি একবার আমার হয়ে যায় তাহলে তো অনেক ধনী হয়ে যাব। ঈগল সোনার মিষ্টি কুমড়া যেই না ধরতে যাবে অমনি কুমড়া গড়াতে থাকে, আর ঈগল মিষ্টি কুমড়ার পিছু পিছু ছুটতে থাকে। মিষ্টি কুমড়া অবশেষে নদীর পানিতে চলে আসে। আয় আয়, গেল রে গেল। এই মিষ্টি কুমড়া দেখছি আমার হাত ফসকে চলে গেল। না না, আমি যে করেই হোক ওই সোনার মিষ্টি কুমড়া ধরবই ধরবো, দরকার পড়লে সাঁতরে আনবো। রাজা ঈগল আর এক মুহূর্ত দেরি না করে পানিতে লাফিয়ে পড়ে, আর অমনি ঈগল জল রাজ্যে চলে যায়। আরে আরে, এ আমি কোথায় চলে এলাম? এখানে দেখছি সোনার সোনা। এবার বুঝি আমি আরো ধনী হয়ে যাব। এত এত সোনা আমি আগে কখনো দেখিনি। ও, আগে যদি এই জায়গার সন্ধান পেতাম তাহলে আরো আগে ধনী হতাম। ঈগল লোভে আত্মহারা হয়ে যায়। আয়, কে 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 হাসছো? কে হাসছো এভাবে? আমি আমি হাসছি? শয়তান রাজা, খুব লোভ তোর তাই না? এবার থাক এখানে সারা জীবনের জন্য বন্দী হয়ে। কিছুতেই তুই বনে যেতে পারবি না। সারা জীবন তোকে এত সোনা গহনার মাঝে ডুবে থাকতে হবে। আয়, না না না, আমি মুক্তি চাই। আমাকে এখান থেকে যেতে দে। আমি আমার রাজ্যে যেতে চাই। তুই এতদিন অনেক লোভ করেছিস, তোর পাপের খরা পূর্ণ হতে হবে তো। তোর কোনো মুক্তি নেই। না না, আমি আর অত্যাচার করব না। এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করব। পাখিদের সাথে অন্যায় আর করব না। সবাইকে স্বাধীনতা দিব। ঈগল হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। অবশেষে জলপরি তাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি তোকে বনে পাঠিয়ে দিচ্ছি, তবে মনে রাখিস এমন ভুল যেন আর না হয়। জলপরি ঈগলকে জাদু করে নদীর পাড়ে পাঠিয়ে দেয়, আর ঈগল তার রাজ্যে ফিরে যায়। এরপর থেকে রাজা ঈগলকে আর কখনো অন্যায় কাজ করতে দেখা যায়নি। দেখলে তো বন্ধুরা, আমাদের লোভ করলে কি হয়, তাই আমরা লোভ থেকে দূরে থাকবো।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। গাভী এই নে ঘাস খা, পেট ভরে খা, আমি পুরো ঘরটা পরিষ্কার করি। টুনি এই টুনি, কে আমাকে ডাকছে? কই কোথাও তো কাউকে দেখছি না। ধুর, আমারই হয়তো মনের ভুল। কি থেকে যে কি শুনি। টুনি আমি তোমাকে ডেকেছি, এই যে নিচের দিকে তাকাও একবার। এ কি, তুমি তো এক মৌমাছি। মৌমাছি আবার কথাও বলতে পারে? দাঁড়াও, এক্ষুনি আমি তোমাকে গোবর থেকে ওঠাচ্ছি। টুনি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই গন্ধযুক্ত গোবর থেকে উঠালে। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি মৌমাছি হয়ে কথা বলছো কিভাবে বলো তো? টুনি আমি আসলে মৌমাছি নই, আমি হচ্ছে এক পরী। কি বলছো কি এসব? তুমি একটা পরী? তুমি পরী হলে মৌমাছি হয়ে আছো কেন? আমাদের পরিরাজ্যে এক গুপ্তধন আছে, সেই গুপ্তধনে ঐতিহাসিক অনেক পুরনো জিনিস আছে, তা দিয়ে অনেক কিছু করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই গুপ্তধনে আদিম যুগের এক বই রয়েছে। সেই বই নেওয়ার জন্য বদমাশ পরী আমার কাছে আসে। ওই গুপ্তধনের সন্ধান শুধু আমি জানি। আমার কাছে সেই গুপ্তধনের সন্ধান চেয়েছিল, আমি জানিনি বলে আমাকে মৌমাছি বানিয়ে রেখেছে। কিন্তু মৌমাছি, তুমি কি কোনোদিনও পরী রূপে ফিরে আসতে পারবে না? বদমাশ পরী যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে মৌমাছি হয়ে থাকতে হবে। যদি বদমাশ পরী ধ্বংস হয়ে যায় তবে আমি আমার পরীরূপ ফিরে পাবো। আচ্ছা মৌমাছি, ওই বদমাশ পরীকে কিভাবে ধ্বংস করা যাবে? তুমি কি কোনো উপায় জানো? গুপ্তধনে সে আদিম যুগের বই লেখা আছে। আমাদের মতো পরী এমনকি বদমাশ পরীদের কিভাবে ধ্বংস করা যাবে। আচ্ছা ঠিক আছে মৌমাছি, তুমি তবে আমাকে সেই গুপ্তধনে নিয়ে চলো। এরপর মৌমাছি টুনিকে নিয়ে গুপ্তধনের উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। মৌমাছি মনে মনে কিছু একটা বলার সাথে সাথে গুপ্তধনের দরজা খুলে যায় আর তারা গুপ্তধনের ভেতরে প্রবেশ করে। টুনি ওই যে সেই বই, যাও তুমি দেখে এসো কিভাবে বদমাশ পরীকে ধ্বংস করা যায়। আদিম যুগের বই, তুমি আমাকে দেখাও কিভাবে আমি বদমাশ পরীকে ধ্বংস করতে পারবো। এখানে লেখা আছে এই জাদুর লাঠির সাহায্যে বদমাশ পরীকে ভস্ম করতে পারবো। মৌমাছি আমাদের খুঁজতে হবে, এখানে কোথাও এক জাদুর লাঠি আছে। আমাকে খুঁজতে সাহায্য করো। এই তো সেই জাদুর লাঠি, অবশেষে আমরা খুঁজে পেয়েছি টুনি। মৌমাছি আমরা তো লাঠি পেয়ে গেলাম, এখন তুমি আমাকে সেই বদমাশ পরীর কাছে নিয়ে চলো। টুনি তুমি আমার জন্য কত কিছুই না করছো। মৌমাছি এসব বলার মতো এখন আমাদের হাতে সময় নেই, আমাদের যা করার দরকার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে টুনি, এসো আমার সাথে। এই বলে মৌমাছি আর টুনি বদমাশ পরীর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বদমাশ পরী কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কে কে আমাকে ডাকছিস? কার এত বড় সাহস? সামান্য পাখি তুই আমাকে ডাকছিস? আরে আরে মৌমাছি, তুই এখানে কি করছিস শুনি? তুই আমাকে মৌমাছি বানিয়েছিস তাই না? দেখ আজ তোকে আমরা ভস্ম করে দেব। তোরা আমাকে কিনা ভস্ম করবি? তোদের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। হেসে নে বদমাশ পরী, হেসে নে। এরপর থেকে তুই আর কোনোদিনও হাসতে পারবি না। সামান্য মৌমাছি আর পাখি হয়ে তোরা আমাকে ভস্ম করবি? তোদের তো আমি হাতের মুঠোয় নিয়ে পিষে মেরে ফেলবো। দেখ আমি তোদেরকে কি করতে পারি। এরপর বদমাশ পরী জাদু করার আগে টুনি জাদুর লাঠি দিয়ে জাদু করে বদমাশ পরীকে ভস্ম করে দেয়। বদমাশ পরী ভস্ম হওয়ার সাথে সাথে মৌমাছি থেকে পরীরূপে ফিরে আসে। আমি আবার আগের রূপে ফিরে এসেছি। আমি আজ খুব খুশি। টনি তোমাকে অনেক ধন্যবাদ। টনি তুমি না সাহায্য করলে হয়তো আমাকে মৌমাছি হয়ে থাকতে হতো। বলো টনি তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যত দামি কিছুই চাও না কেন আমি তোমাকে দিতে প্রস্তুত। পরি আমার কিছুই চাই না, কিন্তু তুমি যদি খুশি হয়ে কিছু দিতে চাও তবে তোমার মন মতো যা দিবে আমি তাই নিব। ঠিক আছে টনি তুমি বাসায় যাও, যে দেখতে পাবে তুমি তোমার উপহার পেয়ে গেছো। আর হ্যাঁ তোমার যখন যেটার প্রয়োজন হবে তুমি আমাকে স্মরণ করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসি পরি। এরপর টুনি তার বাসায় ফিরে আসে আর এসেই টুনি দেখতে পায় তার আগের বাড়ির বদলে বিশাল একটা গাজরের বাড়ি আর তার বাড়ির সামনে এক গাজরের বাগান। তা দেখে টুনি ভীষণ খুশি হয়। টুনি খুশি মনে গাজরের বাড়িতে থাকতে শুরু করে।
কিরে টুনি, তুই আবার কবে গাজরের বাগান দিলি? গাজরগুলো তো বেশ তরতাজা হয়েছে। হ্যাঁ কাকুলি দিদি, খাবে নাকি গাজর? অনেক মজা গাজরগুলো। দিলে তো খাওয়াই যায়। এই নাও কাকুলি দিদি। টুনি কাকুলিকে গাজর দিলে কাকুলি গাজর নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই টুনি অনেক আনন্দে দিন কাটাতে থাকে। গাজরে গাজর, তোকে আজ অনেক কষ্টে পেয়েছি। তোকে বাসায় নিয়ে গিয়ে গাজরের হালুয়া বানিয়ে খাবো। খরগোশ এসব বলতে থাকে আর একে আমি এসব কি দেখছি? আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। আমি যদি কোনোভাবে এই গাজর বাড়িটা পেয়ে যাই, তবে প্রতিদিন আমি বাগান থেকে গাজর খেতে পারবো। আমার আর খাওয়ার অভাব থাকবে না। যেই বলা সেই কাজ। খরগোশ অসুস্থতার ভান করে টুনির ঘরের দরজায় ঠক ঠকাতে শুরু করে। টুনি ঠক ঠক শব্দ শুনে দরজা খুলে। টুনি বোন আমার, হ্যাঁ আমি খুব অসুস্থ রে। তুই আমাকে আজকের দিনটা তোর বাসায় থাকতে দে। হ্যাঁ আমি কাল আমার বাসায় চলে যাব। কি বলছো কি খরগোশ দাদা? তুমি অসুস্থ, তবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরের ভিতরে এসো। এরপর টুনি খরগোশের অনেক সেবা যত্ন করতে থাকে। খরগোশ দাদা, তুমি তোমার বাসায় যাবে না? তোমার পরিবার তো তোমার জন্য অনেক চিন্তা করছে হয়তো বা। চলে যাব মানে? আমি এই বাসা থেকে কোথাও যাব না। চলে যেতে হলে তোকে এই বাসা থেকে বেরিয়ে যেতে হবে। খরগোশ দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমার বাড়ি, আমি কেন বেরিয়ে যাব? টুনি বেশি কথা বলিস না, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ভালোভাবে বলছি, বেরিয়ে যা। খরগোশ দাদা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে সাহায্য করলাম, আর তুমি কি না আমি কি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? এটা কিন্তু অন্যায়। এরপর খরগোশ টুনিকে ঘর থেকে বের করে ঘরের দরজা লাগিয়ে দেয়। এখন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি বরং পরীকে ডাকি, পরী নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। পরী, পরী, কোথায় তুমি? আমি টুনি, তোমাকে ডাকছি। কি হয়েছে টুনি, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। টুনি তুমি মন খারাপ করো না, বদমাশ খরগোশকে আমি শিক্ষা দিচ্ছি। একে ঘর কোথায় চলে গেল? আমি তো ঘরের ভেতরে শুয়েছিলাম। বজ্জাত খরগোশ, তোর শয়তানি বুদ্ধি এখানে খাটবে না। তোর তো খুব সাহস, টুনিকে তুই টুনির বাড়ি থেকে বের করে দিয়েছিস। তুই তো জানিস না এই বাড়ি আমার দেয়া। তোকে যে সাহায্য করেছি তুই তাকে অবহেলা করলি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। না না পরে, তুমি আমার কিছু করো না, আমি বুঝতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। টুনি তুই আমাকে ক্ষমা করে দে, আমি সত্যি অনেক অন্যায় করেছি। না, তোর কোনো ক্ষমা হবে না। তুই একবার সুযোগ পেয়েছিস, এই কাজ তুই টুনি বাদে অন্য কারো সাথেও করতে পারিস, তা তো আমি হতে দিব না। একে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কেন যে আমি অন্যায় করতে গেলাম? পরে জাদু করে খরগোশকে অন্ধ বানিয়ে দেয়। খরগোশ অন্ধ হয়ে বাকি জীবনটা কাটাতে থাকে। আর পরে টুনিকে আবারও গাজরের বাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি আগের মতো জীবন যাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, সবচেয়ে বড় শিক্ষাটা সবাই তখনই পায় যখন সবচেয়ে বেশি ভুল কাউকে বিশ্বাস করা হয়। তাই বিশ্বাস করে ভুল কাউকে স্থান দিতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।